হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব চর্যাপদ সম্পর্কে। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার সবথেকে প্রাচীনতম নিদর্শন। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি সংগ্রহ করে আনেন। অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে নামকরণ করা হয়েছিল বা নামকরণ ছিল বলা যায় যে চর্যাচর্য বিনিশ্চয়। এর ঘটনার প্রায় 10 বছর পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই একটি নতুন সম্পাদনা প্রকাশিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার নাম হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। এই গ্রন্থটি সংস্কৃত টিকাসহ ধর্মাচরণের বিধিনিষেধের মোট 46.5টি পদ ছিল। মানে কোশ্চেন আসতে পারে যে চর্যাপদের মধ্যে আসল চর্যাপদের মধ্যে ঠিক কতগুলি পদ ছিল না 46.5টি। 46.5টির মধ্যে 46টি গান সম্পূর্ণ ছিল এবং একটি অসম্পূর্ণ ছিল। বৌদ্ধাচার্যের সরোজবজ্র এবং কৃষ্ণাচার্য রচিত দোহাও এর মধ্যে যুক্ত ছিল। সাধারণভাবে লোকমুখে একেই আমরা চর্যাপদ বা চর্যাগীতি বলে থাকি। এর বেশ কিছুকাল পরে আমরা দেখব যে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় উনি নেপালে পুনরায় যান এবং চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ উনি খুঁজে পান এবং তিব্বতী অনুবাদে যে নতুন বইটি প্রবোধ কুমার মহাশয় খুঁজে পেয়েছিলেন, এই বইয়ে কিন্তু মোট 51টি পদ রয়েছে। তাহলে এখান থেকে আমরা অনুমান করে নিতে পারি যে আসল যে চর্যাপদ অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয় ওর মধ্যেও কিন্তু 51টি পুঁথি ছিল। আসলে বাকি পুঁথিগুলো নষ্ট হয়ে গেছে, আসল পুঁথিগুলো তাই খুঁজে পাওয়া যায়নি। চর্যাপদের রচনাকাল সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নানান দিক বিচার বিশ্লেষণ করে এটা প্রমাণ করেছেন যে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই এই রচনা করা হয়েছিল, অর্থাৎ চর্যাপদ এই সময় রচনা করা হয়েছিল। 10ম থেকে দ্বাদশ শতাব্দী মানে বাংলাতে তখন কোন কোন রাজবংশ শাসন করছে না, বাংলাতে তখন পাল বংশ, বর্মন বংশ এবং সেন বংশ রাজত্ব করছে। আর এই সেন বংশ, পাল বংশ বা আমরা যদি বর্মন বংশ সম্পর্কে ডিটেলসে দেখি তাহলে আমরা আগে ম্যাপগুলো দেখে নিই। এটা হচ্ছে পাল বংশের ম্যাপ আর এটা সেন বংশের। পাল বংশের কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল এবং পাল বংশ 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলাতে শাসন করছেন। পাল বংশ কিন্তু প্রথমে হিন্দু ছিল, ওনারা ধর্ম পরিবর্তন করে গোপাল কী করেন না নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বাংলার প্রথম বৌদ্ধ রাজা বলা হয়ে থাকে গোপালকে। আর বৌদ্ধ ধর্মের মহাযানের সমর্থক ছিল পাল বংশ। বৌদ্ধ ধর্মকে তো অনেকগুলো শাখা আছে, প্রধানত মহাযান আর হিনযান বলা হয়। এই মহাযানের ভক্ত ছিল বা সমর্থক ছিল হচ্ছে যে পাল সাম্রাজ্য। তারপরে যদি আমরা সেন বংশ দেখি অপরদিকে, সেন বংশ কিন্তু কট্টর হিন্দু ধর্মের সমর্থক ছিল। 11শ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সেন সাম্রাজ্য বাংলাতে রাজত্ব করে গেছে। আমরা যদি বর্মন বংশকে দেখি, বর্মন বংশ কিন্তু গুপ্তদের একসময় সামন্ত ছিল। যখন গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তখন বর্মন সাম্রাজ্য নিজেরা কি হয় রাজ্য প্রতিষ্ঠা করে, নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে দেয় এবং দুটি অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে সাধারণত এই স্বাধীনতা ঘোষণা করেছিল। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো বাদ দাও। শুধুমাত্র কানেক্ট করার জন্য তখনকার সময়সীমাকে কানেক্ট করার জন্য মাথার মধ্যে যাতে এটা সুন্দরভাবে আসে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এটা বলে দিলাম। আর পুরো বাংলার অবিভক্ত বাংলার যে ছবি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে এটা এখানে পড়ে নিই যে কী বলতে চাচ্ছে। আমরা চর্যাপদের রচনাকাল দেখলাম, এবারে আমরা দেখব যে চর্যাপদের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক দিক। অর্থাৎ চর্যাপদ যখন রচনা করা হচ্ছে তখন বাংলা বলতে কতটা এরিয়াকে বোঝাতো না, মোটামুটিভাবে বলা যায় যে অবিভক্ত বাংলা, পূর্ব ও পশ্চিমবঙ্গ, বিহারের উত্তরাঞ্চল, মিথিলা, সাঁওতাল পরগনা, মালভূম, সিংভূম, ছোটনাগপুর ইত্যাদি অঞ্চল সহ উড়িষ্যার আসাম এবং ব্রহ্মপুত্রের উত্তর এবং দক্ষিণ উপত্যকা, এই সুবিশাল অংশ জুড়েই ছিল প্রাচীন বঙ্গ। তোমাদেরকে ম্যাপ আমি দেখিয়ে দিচ্ছি একটুক্ষণ পরে। সময়ের সঙ্গে সঙ্গে কোনো দেশের ভৌগোলিক এলাকার পরিবর্তন হয়, সেটা আমরা সকলেই জানি। কারণ যখন একজন রাজা যুদ্ধ হচ্ছে বা কি হচ্ছে, একটা রাজ্যে বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণ হচ্ছে, তার জন্য কি হয় পুরো রাজা পরিবর্তন হয়ে যাচ্ছে। রাজা পরিবর্তন হয়ে যাওয়া মানে রাজা যে ধর্মের মানুষ
তিনি চাইবেন কি যে আমার প্রজারা যাতে সেই একই ধর্ম গ্রহণ করে। আর তখন কি হয়, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো রাজা যদি ইসলাম ধর্ম হয়, যখন তার প্রজারা হয়তো হিন্দু ছিল, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন তাদের মধ্যে আচার অনুষ্ঠান সংস্কৃতি সমস্ত কিছু পরিবর্তন হবে, এমনকি ভাষারও পরিবর্তন হয়ে যায়। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু সাহিত্যের ওপরে যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করে। কারণ আমরা রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের লেখা যদি দেখি বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেখি, আমরা দেখতে পাবো ওনারা সমাজের একদমই দর্পণ হিসেবে তাদের সাহিত্যকে উপস্থাপন করছেন আমাদের সামনে। ঠিক সেই রকমই সমাজের কী কী ঘটনা ঘটছে তার উপরে সাহিত্যের প্রভাব থাকবেই, মানে সাহিত্যের ওপরে তার সমাজের প্রভাব সব দিনই থেকে এসছে এবং আজকেও আছে। চর্যাপদে মোট আমরা 24 জন কবির কথা জানতে পারি। এদের মধ্যে কাহ্নুপাদ সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আর এবং উনি সবথেকে বেশি পদ রচনা করেছেন। টোটাল 12টি পদ রচনা করেছেন কাহ্নুপাদ। ভুসুকুপাদ 8টি এবং সরহপাদ 4টি। কুকুরিপাদ 3টি পদ রচনা করেছেন। লুইপাদ, শান্তিপাদ, শবরপাদ 2টি এবং ডম্বিপাদ, চাটলিপাদ, তার সঙ্গে দারিকপাদ, ধামপাদ প্রমুখ একটি করে পদ রচনা করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে অনুমান করেছিলেন যে এই সমস্ত বৌদ্ধ সহজিয়ারা এনারা মানে এই কবিরা হচ্ছে যে বৌদ্ধ সহজে মানে বৌদ্ধ ভিক্ষুর অন্তর্গত, কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা মহাযান, বজ্রযান, সহযান এবং হীনযান এই সমস্ত কিছু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল চর্যাপদের কবিরা। চর্যাপদের কাব্যমূল্য যদি আমরা দেখি, আমরা দেখব যে বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত এবং সেই সাধনার আনন্দকে প্রকাশ করার জন্যই না গানগুলি লেখা হয়েছে, শুধুমাত্র কাব্য সৃষ্টির জন্য নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে বৌদ্ধ ধর্মের জন্য রচিত এই গানগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুধু বৌদ্ধ ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এগুলো বৈষ্ণব সহজিয়া গান, মানে বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলী, বাউল, মুর্শিদি সমস্ত কিছু যে লোকগান বা লোকপদ পরবর্তী ক্ষেত্রে সমাজে আসবে, সেই সমস্ত কিছুর মধ্যে অনায়াসে এই কাব্যগ্রন্থগুলির মেলবন্ধন ঘটেছে। অর্থাৎ অন্য ধর্মের মানুষও চর্যাপদের এই পদগুলিকে তারা অনায়াসেই নিজেদের মধ্যে কি করেছে না আপন করে নিয়েছে। চর্যাপদের ভাষার কথা যদি আমরা বলি তাহলে বলবো চর্যাপদের ভাষা হচ্ছে যে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। আসলে সন্ধ্যা ভাষা নামকরণ করার পেছনে রয়েছে এই ভাষার একটা রহস্যময় দিক। কারণ সন্ধ্যাবেলা বলতে আমরা কি বুঝি, যে একটা আবছা পরিবেশ, সূর্য ডুবে যাচ্ছে, মানে আলো একদমই নেই বা একদম অন্ধকার হয়ে যাচ্ছে না, একটা আবছা পরিবেশ বা পরিস্থিতি, সেই জন্য এই ভাষাটার নামকরণ করা হয়েছে সন্ধ্যা ভাষা। মানে কিছুটা অস্পষ্ট, কোথাও খুব স্পষ্ট রয়েছে, সমস্ত কিছু বোঝা যাচ্ছে, আবার কোথাও অস্পষ্ট প্রহেলিকার মধ্যে যেন লুকিয়ে রয়েছে এই ভাষাটা, তাই জন্য এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে। সমাজ বা লৌকিক জীবনের কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাবো যে চর্যাপদের কবিরা খুব অনায়াসে একদমই গ্রাম বাংলার ছোট ছোট বিষয়কে এবং সুন্দর প্রকৃতিকে তাদের কাব্যগ্রন্থের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তারা অনায়াসেই বাঙালির খাদ্যাভ্যাসের বর্ণনা দিয়েছেন। বাঙালি যে প্রিয় খাবার ভাত বা প্রধান খাবার যে ভাত, সেটাকে তারা বর্ণনা করেছেন। তার সঙ্গে একজন গ্রাম্য মহিলার পরনের ছেঁড়া কাপড়, ভাঙা কলসি, জীর্ণ কুঁড়ে ঘরের চাল উড়ে যাচ্ছে, মাটির দেওয়ালগুলি গলে পড়ার ছবি, এক লহমায় শবরী, ডোমডোমনি, নিবাত প্রভৃতি সমাজের মানুষগুলির ছবি এবং তাদের নিরানন্দময় যে জীবনের যে কষ্ট লেখকেরা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং তাদের এই অভিশপ্ত জীবনের যে একমাত্র বিনোদন যে সারি গান, তারা সুন্দরভাবে গ্রামীণ উৎসব পালন করে, সমস্ত কিছু লেখকের মাধ্যমে কি করা হয়েছে না কাব্যগ্রন্থে তারা তুলে ধরেছেন। তোমাদের 11 ফার্স্ট সেমিস্টার যেহেতু শুধুমাত্র শর্ট কোশ্চেন বেসিসের ওপর নির্ভরশীল, তাই জন্য তোমাদেরকে এখানে লং কোশ্চেন যেমন পড়তে হবে না, ঠিক তার সঙ্গেও কিন্তু পুরো চর্যাপদ সম্পর্কে তার রচনাকাল, তার ভৌগোলিক অবস্থান, তাদের ধর্মমত, গুরুত্ব, এই সমস্ত কিছু যদি তোমরা একবার ভালো করে রিডিং পড়ে নাও, গোটা কাহিনীটাকে যদি মাথার মধ্যে ইনভলভ করে নাও, তাহলে কি বলো তো, যেখান থেকেও কোশ্চেন আসুক না কেন তোমরা শর্ট কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। আর তা না হলে কোথা থেকে কোশ্চেন দিচ্ছে কানেক্ট করতে না পারলে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কোশ্চেনগুলোর উত্তর তোমরা ঠিক করে দিতে পারবে না। আর আমি শর্ট কোশ্চেন অনেকগুলো তৈরি করেছি, সেগুলো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। চর্যাপদের আবিষ্কারক কে
না চর্যাপদের আবিষ্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে কোথা থেকে পুঁথিটি প্রথম সংগ্রহ করা হয়েছিল? 1907 সালে নেপালের রাজদরবার থেকে। 1916 সালে কোন কাব্যগ্রন্থ থেকে বা কোন গ্রন্থাগার থেকে চর্যাচর্য বিনিশ্চয় নতুন কী নামে প্রকাশিত হয়েছিল? নতুন কী নামে প্রকাশিত হয়েছিল? না বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। কোন ভাষাতত্ত্ববিদ নেপাল থেকে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন? কে? না প্রবোধচন্দ্র বাগচি মহাশয়। চর্যাপদের মোট কতগুলি পদ রয়েছে? না 46টি পদ রয়েছে। বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত কাকে বলা হয়? এই কোশ্চেনটা এরকম করে ঘুরিয়ে দিতে পারি। কোশ্চেনটার উত্তর হবে চর্যাপদ। চর্যাপদ কখন রচনা করা হয়েছিল বা চর্যাপদের সময়সীমা কখন? 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যাপদে মোট কতজন কবির কথা আমরা জানতে পারি? চর্যাপদে মোট 24 জন কবির কথা আমরা জানতে পারি। সবথেকে বিখ্যাত হচ্ছে যে কাহ্নপা, তিনি মোট 12টি পদ সর্বোচ্চ সবথেকে বেশি 12টি পদ রচনা করেছেন, 12টির বেশি কেউ লেখেনি। চর্যাপদের ভাষা কি? না চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা। আবার অবহট্ট ভাষাও অনেকে বলে থাকে। আসলে এই ভাষাটার মধ্যে প্রাচীন বাংলা, সংস্কৃতি এবং মৈথিলি ভাষার সংমিশ্রণ রয়েছে। চর্যাপদের পদগুলি কোন ধর্মাবলম্বী মানুষদের জন্য লেখা হয়েছিল? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। চর্যাপদের সবকটি গান কোন ছন্দে লেখা? মাত্রাবৃন্ত ছন্দে লেখা। আরও অনেক কোশ্চেন আছে যেগুলো আমি তোমাদের পরীক্ষার আগে সুন্দর করে আলোচনা করে দেব। আজকের মতো এই পর্যন্ত। কাদের ভিডিওটা খুব ভালো লাগলো তারা কমেন্টে জানাও, এবং পরবর্তী তোমরা কি ভিডিও পেতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা আদৌ বুঝতে পারলে কিনা সমস্ত কিছু আমাকে লিখে জানাও।